সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোসাম্মদ নাজমিন খাতুন, প্রভাষক দর্শন বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। সুপ্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় যৌক্তিক সংজ্ঞার এই অধ্যায়টা আলোচনা করেছিলাম। তো এই অধ্যায়ে কি আমরা পড়েছিলাম? যৌক্তিক সংজ্ঞা কি এবং বর্ণনা কি, এবং সংজ্ঞা এবং বর্ণনার কিছু পার্থক্য আমরা জেনেছিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জানবো যৌক্তিক সংজ্ঞার নিয়মাবলী। যৌক্তিক সংজ্ঞাকে কয়েকটি নিয়ম মেনে চলতে হয়। এই নিয়মগুলো মান্য করলে সংজ্ঞা কি হয়? সংজ্ঞা শুদ্ধ হয়। আর এই নিয়মগুলো যদি অমান্য করা হয় তাহলে কিছু ত্রুটিপূর্ণ সংজ্ঞার উৎপত্তি ঘটে। তো আজকে আমরা জেনে নিব যে যৌক্তিক সংজ্ঞার যে নিয়মাবলীগুলো আছে সেগুলো। তো প্রথম নিয়মে কি বলা হয়েছে আমরা জেনে নিই। প্রথম নিয়মটি হচ্ছে, যে পদে সংজ্ঞা দিতে হবে সে পদের সম্পূর্ণ যথার্থকে উল্লেখ করতে হবে, তার চেয়ে বেশি নয়, কমও নয়। তাহলে আমরা কি জানলাম? যে পদে আমরা সংজ্ঞা দিব সে পদের সম্পূর্ণ যথার্থটুকু আমরা উল্লেখ করব, তার চেয়ে বেশি নয়, আবার কমও নয়। অর্থাৎ বেশি গুণের উল্লেখ করা যাবে না, আবার কম গুণেরও উল্লেখ করা যাবে না। তাহলেই কিন্তু অনুপপত্তি ঘটবে সংজ্ঞার। যেমন আমরা যদি মানুষ পদের সংজ্ঞা দিই, মানুষ হচ্ছে একটি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। তাহলে এখানে দেখো, এখানে আমরা কি জেনেছি? সংজ্ঞা হচ্ছে পদের সম্পূর্ণ যথার্থ উল্লেখ থাকতে হবে। তাহলে এখানে আমরা মানুষ পদের সংজ্ঞায় দেখছি এখানে যথার্থ যেটা আছে বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি, সেই গুণটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ যথার্থ এখানে উল্লেখ রয়েছে। তাহলে আমরা এই সংজ্ঞাটিকে যথার্থ সংজ্ঞা বলতে পারি। তো এই নিয়মে যদি লঙ্ঘন করা হয়, অর্থাৎ কোনো সময় যদি যথার্থ থেকে বেশি গুণের উল্লেখ করে ফেলি, তাহলে কিন্তু সংজ্ঞা কি ঘটবে? অনুপপত্তি ঘটবে। এবং এই প্রথম নিয়ম লঙ্ঘনের ফলে যে ত্রুটিপূর্ণ সংজ্ঞাগুলোর উৎপত্তি ঘটে সেগুলো আমরা জেনে নিব। অর্থাৎ প্রথম নিয়ম লঙ্ঘন করার ফলে যে ত্রুটিপূর্ণ সংজ্ঞাগুলোর উৎপত্তি ঘটে সেগুলো এবার আমরা জেনে নিব। তো ত্রুটিপূর্ণ সংজ্ঞাগুলো কি? এক নাম্বার হচ্ছে, প্রথম নিয়ম লঙ্ঘনজনিত এক নাম্বার ত্রুটিপূর্ণ সংজ্ঞা হচ্ছে বাহুল্য সংজ্ঞা। বাহুল্য সংজ্ঞা। দুই নাম্বার হচ্ছে আপতিক সংজ্ঞা। তিন নাম্বার হচ্ছে অব্যাপক সংজ্ঞা। অব্যাপক সংজ্ঞা। এবং চার নাম্বার হচ্ছে অতি ব্যাপক। অতি ব্যাপক সংজ্ঞা। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা এবার জেনে নিই যে ত্রুটিপূর্ণ সংজ্ঞা সম্পর্কে। আমরা ত্রুটিপূর্ণ যে সংজ্ঞাগুলো রয়েছে সেগুলো আমরা এবার জেনে নিব। তাহলে বাহুল্য সংজ্ঞা, প্রথম এক নাম্বারটা হচ্ছে বাহুল্য সংজ্ঞা। তো বাহুল্য সংজ্ঞা কি? এখানে কোনো পদের সংজ্ঞায় যদি প্রকৃত যথার্থ থেকে বেশি গুণের উল্লেখ থাকে এবং সেই অতিরিক্ত গুণটুকু যদি পদের উপলক্ষণ হয়, তাহলে কি হবে? সে সংজ্ঞাটি ভ্রান্ত হয়ে যাবে। আর এরূপ ভ্রান্ত সংজ্ঞার নাম হচ্ছে বাহুল্য সংজ্ঞা। তাহলে প্রথম নিয়ম লঙ্ঘনজনিত যে ত্রুটিপূর্ণ সংজ্ঞা সেটা হচ্ছে কি? বাহুল্য সংজ্ঞা।
এখানে অতিরিক্ত গুণের উল্লেখ ঘটবে এবং অতিরিক্ত গুণটুকু যদি পদের উপলক্ষণ হয় তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হয়ে যাবে। আর এই ভ্রান্ত সংজ্ঞার নাম হবে কি? বাহুল্য সংজ্ঞা। যেমন দেখো, মানুষ পদের সংজ্ঞায় যদি বলি, মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন মরণশীল জীব। মরণশীল জীব। তাহলে এখানে দেখো, এখানে আমরা বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি দুইটি কিন্তু আমরা এখানে গুণ দেখেছি, অর্থাৎ পদের যে প্রকৃত যথার্থ সেটুকু কিন্তু এখানে উল্লেখ আছে, কিন্তু তারপরে এখানে অতিরিক্ত যে গুণ আমরা দেখতে পাচ্ছি, এই যে মরণশীল, এই মরণশীল গুণটি হচ্ছে অতিরিক্ত গুণ এবং এটি হচ্ছে পদের উপলক্ষণ। তাহলে আমরা এই সংজ্ঞাটিকে বলতে পারি, এই সংজ্ঞাটি হচ্ছে যথার্থ নয়, এটি হচ্ছে ভ্রান্ত সংজ্ঞা। আর এই ভ্রান্ত সংজ্ঞার নাম কি? বাহুল্য সংজ্ঞা। এরপরে আমরা 2 নম্বর ত্রুটিপূর্ণ যে সংজ্ঞাটা আছে সেটা হচ্ছে আপতিক সংজ্ঞা। এই সংজ্ঞার ক্ষেত্রে কি বলা হয়েছে? কোন পদের সংজ্ঞায় যদি প্রকৃত যথার্থ থেকে অতিরিক্ত গুণের উল্লেখ ঘটে এবং অতিরিক্ত গুণটুকু যদি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, অর্থাৎ পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু কি হবে? সংজ্ঞাটি ভ্রান্ত হয়ে যাবে। আর এই ভ্রান্ত সংজ্ঞার নাম হবে আপতিক সংজ্ঞা। তো এখানেও যদি আমরা মানুষ পদের সংজ্ঞায় বলি যে মানুষ হচ্ছে একটি বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদ জীব। এটি আপতিক সংজ্ঞার উদাহরণ, দ্বিপদ জীব। তাহলে এখানে দেখো, এখানে বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি দুইটি গুণই রয়েছে, কিন্তু এখানে অতিরিক্ত গুণ আমরা কি দেখতে পাচ্ছি? এই যে দ্বিপদ, দ্বিপদ হচ্ছে অতিরিক্ত গুণ এবং এটা হচ্ছে পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তো সেক্ষেত্রে সংজ্ঞাটি ভ্রান্ত হয়ে যাবে, কারণ যেহেতু আমরা দেখেছি শুধু পদের সম্পূর্ণ যতটুকু উল্লেখ করতে হবে, তার চেয়ে বেশি নয় আবার কমও নয়। তো সেক্ষেত্রে এই সংজ্ঞাটি ভ্রান্ত হয়ে যাচ্ছে। আর এই ভ্রান্ত সংজ্ঞার নাম কি? আপতিক সংজ্ঞা। এরপরে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানবো 3 নম্বর ত্রুটিপূর্ণ সংজ্ঞা। 3 নম্বর ত্রুটিপূর্ণ সংজ্ঞা কি? অব্যাপক সংজ্ঞা। এখানে বলা হয়েছে একটি সংজ্ঞায় অতিরিক্ত গুণটুকু যদি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয় তাহলে সেক্ষেত্রেও সংজ্ঞাটি ভ্রান্ত হয়ে যাবে। আর এরূপ ভ্রান্ত সংজ্ঞার নাম কি হবে? অব্যাপক সংজ্ঞা। তাহলে এখানেও যদি অতিরিক্ত গুণের উল্লেখ থাকে এবং অতিরিক্ত গুণটুকু যদি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয় তাহলে সেক্ষেত্রে সংজ্ঞাটি ভ্রান্ত হয়ে যাবে। আর এরূপ ভ্রান্ত সংজ্ঞার নাম কি হবে? অব্যাপক সংজ্ঞা। যেমন আমরা যদি বলি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন ফর্সা জীব। ফর্সা জীব, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন ফর্সা জীব। এখানেও দেখো, এখানে বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি, এখানে প্রকৃত যেটা যথার্থ সেটা কিন্তু উল্লেখ রয়েছে, কিন্তু তার সত্ত্বেও অতিরিক্ত একটি গুণ কি? যে ফর্সা, এটি হচ্ছে অতিরিক্ত গুণ এবং এই গুণটি হচ্ছে অতিরিক্ত গুণটি হচ্ছে কি? এটা হচ্ছে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তো যেহেতু এখানে এটি উল্লেখ রয়েছে সেহেতু এই সংজ্ঞাটিও হচ্ছে ভ্রান্ত সংজ্ঞা এবং এরূপ ভ্রান্ত সংজ্ঞার নাম কি? অব্যাপক সংজ্ঞা। এরপরে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জেনে নিব 4 নম্বর ত্রুটিপূর্ণ সংজ্ঞা। এগুলো আমরা কি জানছি? এগুলো হচ্ছে প্রথম নিয়ম লঙ্ঘনজনিত ত্রুটিপূর্ণ সংজ্ঞা। তো 4 নম্বর ত্রুটিপূর্ণ সংজ্ঞা কি? অতি ব্যাপক সংজ্ঞা। এখানে অতি ব্যাপক সংজ্ঞায় বলা হয়েছে এখানে একটি সংজ্ঞায় যদি যথার্থ পদের যথার্থ মানে প্রকৃত যথার্থ থেকে যদি কম গুণের উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু সংজ্ঞাটি ভ্রান্ত হয়ে যাবে। আর এরূপ ভ্রান্ত সংজ্ঞার নাম কি হবে? অতি ব্যাপক
সংজ্ঞা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অতি ব্যাপক সংজ্ঞায় এখানে কম গুণের উল্লেখ করবে এবং সেক্ষেত্রে সংজ্ঞাটি ভ্রান্ত হয়ে যাবে। তাহলে যদি আমরা মানুষ পদের সংজ্ঞায় বলি, মানুষ হয় একটি জীব, মানুষ হয় একটি জীব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী এখানে দেখো, এখানে মানুষ হয় একটি জীব, আমরা একটি পদের সম্পূর্ণ যথার্থ বলতে কি বুঝলাম, এখানে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি দুইটি গুণই উল্লেখ থাকবে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু একটি গুণের উল্লেখ রয়েছে জীববৃত্তি, কিন্তু বুদ্ধিবৃত্তির উল্লেখ নেই, এখানে কম গুণের উল্লেখ রয়েছে, সেহেতু সেক্ষেত্রে এই সংজ্ঞাটি ভ্রান্ত হয়ে যাবে। আর এরূপ ভ্রান্ত সংজ্ঞার নাম কি হবে? অতি ব্যাপক সংজ্ঞা। তো সুপ্রিয় শিক্ষার্থী, এগুলো হচ্ছে প্রথম নিয়ম লঙ্ঘন জনিত যে 4টি ত্রুটিপূর্ণ সংজ্ঞা রয়েছে সেগুলো আমরা জেনে নিলাম। তাহলে আমরা এবার জানবো দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়মে কি বলা হয়েছে? যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে। তাহলে দ্বিতীয় নিয়মটিতে আমরা কি জানলাম? যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদ থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে, অর্থাৎ সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। তো সংজ্ঞা দানের উদ্দেশ্য আমরা কি জানি? যে কোনো পদের অর্থকে পরিষ্কার করা, অর্থাৎ পরিষ্কারভাবে ব্যক্ত করা। তো এখানে সংজ্ঞার ক্ষেত্রে সবসময় কি করতে হবে? সহজ সরল ভাষায় ব্যক্ত করতে হবে, কোনো দুর্বোধ্য বা রূপক ভাষা ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু সংজ্ঞাটি সবার কাছে বোধগম্য হবে না এবং সহজসাধ্য হবে না। তাহলে এখানে আমরা যদি ত্রিভুজ পদের সংজ্ঞা দিই তাহলে কি হবে? ত্রিভুজ হচ্ছে একটি তিন বাহু দ্বারা বেষ্টিত একটি সমতল ক্ষেত্র। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী এখানে দেখো, এখানে আমরা ত্রিভুজ পদের সংজ্ঞায় দেখছি ত্রিভুজ হচ্ছে তিন বাহু দ্বারা বেষ্টিত একটি সমতল ক্ষেত্র। তাহলে এখানে আমরা সহজে ত্রিভুজ পদের সংজ্ঞাটা বুঝতে পারছি, কারণ এখানে সহজ সরল ভাষা ব্যবহার করা হয়েছে, এখানে কোনো দুর্বোধ্য কিংবা কোনো জটিল ভাষা ব্যবহার করা হয়নি। সেক্ষেত্রে এই সংজ্ঞাটি হচ্ছে যথার্থ সংজ্ঞা, এটাকে আমরা যথার্থ সংজ্ঞা বলতে পারবো। কিন্তু এই নিয়মের যদি লঙ্ঘন করা হয়, অর্থাৎ সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সংজ্ঞা কি হবে? ভ্রান্ত হয়ে যাবে এবং ত্রুটিপূর্ণ সংজ্ঞার উৎপত্তি ঘটবে। তো দ্বিতীয় নিয়ম লঙ্ঘনের ফলে দুইটি ত্রুটিপূর্ণ সংজ্ঞার উৎপত্তি ঘটবে। 1 নাম্বার হচ্ছে রূপক সংজ্ঞা, 2 নাম্বার হচ্ছে দুর্বোধ্য সংজ্ঞা। এক নাম্বার কি? রূপক সংজ্ঞা। রূপক সংজ্ঞা। 2 নাম্বার হচ্ছে দুর্বোধ্য সংজ্ঞা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, রূপক সংজ্ঞা কি? রূপক সংজ্ঞা কি এখানে আমরা যদি দেখি, কোনো পদের সংজ্ঞায় সহজ সরল ভাষার পরিবর্তে যদি রূপক ভাষা ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে সংজ্ঞাটি কি হবে? ভ্রান্ত হয়ে যাবে। আর এরূপ ভ্রান্ত সংজ্ঞার নাম কি হবে? রূপক সংজ্ঞা। যেমন আমরা মানুষ পদের সংজ্ঞায় যদি বলি, মানুষ হয় সৃষ্টির মুকুট। মানুষ হয় সৃষ্টির মুকুট। তাহলে এখানে দেখো, এখানে মানুষ পদের সংজ্ঞায় সৃষ্টির মুকুট রূপকের আশ্রয় নেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি
রূপকের সৃষ্টি মুকুট রূপকের আশ্রয় নেওয়া হয়েছে, সেক্ষেত্রে এই সংজ্ঞাটি কিন্তু যথার্থ সংজ্ঞা নয়, এই সংজ্ঞাটি হচ্ছে ভ্রান্ত সংজ্ঞা। আর এরূপ ভ্রান্ত সংজ্ঞার নাম কি? রূপক সংজ্ঞা। এরপরে আমরা 2 নম্বর যে ত্রুটিপূর্ণ সংজ্ঞাটি রয়েছে দুর্বোধ্য সংজ্ঞা, সেটা জেনে নিব। দুর্বোধ্য সংজ্ঞা কি? এখানেও হচ্ছে কোন পদের সংজ্ঞায় সহজ সরল ভাষার পরিবর্তে যদি দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে সংজ্ঞাটি কি হবে? ভ্রান্ত হয়ে যাবে। আর এরূপ ভ্রান্ত সংজ্ঞার নাম কি? দুর্বোধ্য সংজ্ঞা। যেমন আমরা যদি বলি বট বৃক্ষ, বট বৃক্ষ হচ্ছে বট বৃক্ষ হচ্ছে জটাজুট, জটাজুট লাঞ্ছিত সবিতা তব, জটাজুট লাঞ্ছিত সবিতা তব নিরোধক নিরোধক মহাস্তবিক পাদক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী এখানে দেখো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা জটিল ভাষা অর্থাৎ দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়েছে, কারণ এটা আমাদের কাছে সহজে বোধগম্য নয় এবং সহজে আমরা এটাকে বুঝতে পারবো না। এখানে সহজ সরল ভাষার পরিবর্তে এখানে দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়েছে, তো সেক্ষেত্রে সংজ্ঞাটি কি? ভ্রান্ত হয়ে যাবে। আর এরূপ ভ্রান্ত সংজ্ঞার নাম কি? দুর্বোধ্য সংজ্ঞা। তো এই তো আমরা দ্বিতীয় নিয়ম লঙ্ঘন জনিত যে ত্রুটিপূর্ণ সংজ্ঞার উৎপত্তি ঘটেছে সেই ত্রুটিপূর্ণ সংজ্ঞা আমরা জেনে নিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যৌক্তিক সংজ্ঞার 2টি নিয়মাবলী এবং এই নিয়মাবলীগুলো লঙ্ঘন জনিত যে ত্রুটিপূর্ণ সংজ্ঞা আছে সেগুলো জেনে নিলাম। তো পরবর্তী ক্লাসে বাকি যে নিয়মাবলীগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।